বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীরা, আজকে ডিগ্রি প্রথম বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র পাঠ তোমাদের আলোচনা করা হবে। ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের রইল শুভেচ্ছা। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় পত্রের সিলেবাস প্রায় শেষের দিকে আসছে। আমরা এই যে এখন যে বিষয়টি, যে অধ্যায়টি আলোচনা করছি বায়তুল হিকমা, সেখান থেকে আজকে দ্বিতীয় অধ্যায়ে বায়তুল হিকমার একটি পাঠ আলোচনা করব। সেই পাঠ আলোচনার উপরে যে প্রশ্নটি হবে, সেই প্রশ্ন যেরকম হতে পারে, হবে বলছি সেটা না, যেরকম হতে পারে আমরা ধারণা করছি, সেই প্রশ্নটি হবে জ্ঞান বিজ্ঞানে আব্বাসীয়দের অবদান আলোচনা করো বা মূল্যায়ন করো। জ্ঞান বিজ্ঞানে আব্বাসীয়দের অবদান, সেই প্রশ্নটি তোমাদেরকে আমি লিখে দিচ্ছি বোর্ডে। জ্ঞান বিজ্ঞানে আব্বাসীয়দের অবদান বলো, কৃতিত্ব বলো, একটা আলোচনা করো। আব্বাসীয় খিলাফতে কিন্তু আমরা গত প্রথম যে অধ্যায়টি পড়েছিলাম, সেখানে আব্বাসীয় খিলাফতে বারবারই দেখেছি যে জ্ঞান বিজ্ঞানের প্রতি আব্বাসীয়দের চরম উৎকর্ষ, মানে আব্বাসীয় আমলে চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। অন্যান্য শাসকদের সময়ে যেটা না হয়েছিল, কিন্তু আব্বাসীয় শাসন আমলে জ্ঞান বিজ্ঞানের প্রতি গুরুত্বটা খুব বেশি দেওয়া হচ্ছিল। আব্বাসীয়গণ যুদ্ধ বিগ্রহ আর সম্প্রসারণ নীতির স্থলে জ্ঞান চর্চা ও জ্ঞান আহরণের নীতি অনুসরণে বেশি গুরুত্ব দেয়। ফলে আব্বাসীয় যুগে মুসলমানদের কৃষ্টি, সভ্যতা ও জ্ঞান অনুশীলন বিশ্ব সভ্যতার শীর্ষ দেশে উন্নীত হয়েছিল। কি হয়েছিল? আব্বাসীয় যুগে মুসলমানদের কৃষ্টি, সভ্যতা, জ্ঞান অনুশীলন বিশ্ব সভ্যতার শীর্ষ দেশে উন্নীত হয়েছিল এই আব্বাসীয় শাসন আমলে। আব্বাসীয় খলিফাদের পৃষ্ঠপোষকতায় জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন ভূগোল, ইতিহাস, দর্শন, চিকিৎসা শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, গণিত শাস্ত্র, রসায়ন শাস্ত্র, ধর্মতত্ত্ব, স্থাপত্য শিল্প, চারুশিল্প প্রভৃতি ক্ষেত্রে মুসলমানগণ গবেষণা পরিচালনা করে এবং বিশ্ব সভ্যতায় অনবদ্য অবদান রাখতে সক্ষম হয়। এটা হচ্ছে আব্বাসীয় শাসন আমলে জ্ঞান বিজ্ঞানের কোন কোন বিষয়ে উন্নতি বা উৎকর্ষ সাধিত হয়েছিল। আব্বাসীয় খলিফাদের একনিষ্ঠ পৃষ্ঠপোষকতায় জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা সংস্কৃতির ব্যাপক অগ্রগতি সাধিত হয়। কি হয়েছিল? জ্ঞান, এটা তো আমরা বললামই যে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা শিল্প সংস্কৃতির ব্যাপক উৎকর্ষ সাধিত হয়। এখন আমরা এই আব্বাসীয় শাসনামলের জ্ঞান বিজ্ঞান সংস্কৃতির অগ্রগতি আলোচনা করব। আলোচনাতে প্রথম যে পয়েন্ট উঠে আসবে সেটা হচ্ছে অনুবাদ কার্য। অনুবাদ কার্য, অনুবাদটার বিষয় তো অবশ্যই আমরা বুঝি।
ধরো বাংলা থেকে ইংরেজিতে করলাম কিংবা ইংরেজি থেকে বাংলায় করলাম। আর সেই সময়ে গ্রিক ভাষায় সবচেয়ে বেশি বই অনুদিত রচিত হয়েছিল এবং সেগুলোকে আরবি ভাষায় অনুবাদ করা হতো। আব্বাসীয় যুগে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ভাষায়, মানে বিভিন্ন মনীষী কর্তৃক বিভিন্ন ভাষায় রচিত মূল্যবান গ্রন্থসমূহের অনুবাদ এবং তার উপর গবেষণা। খলিফা মামুন বাগদাদে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করে সেখানে অনুবাদ বিভাগ চালু করেন। কি করে খলিফা মামুন? অনুবাদ বিভাগ, বাইতুল হিকমাটি ছিল, সেই বাইতুল হিকমার প্রথম যে শাখাটি চালু করেন সেটা হচ্ছে অনুবাদ বিভাগ। সেখানে গ্যালেন, ইউক্লিড, টলেমি, পল, প্লেটো ও অ্যারিস্টটলের গ্রন্থাবলী আরবি ভাষায় অনুদিত হয়। ধরো আমরা যারা বাঙালি তারা কিন্তু সবাই যে ইংরেজি ভাষা কিংবা চাইনিজ বা রাশিয়ান অথবা স্প্যানিশ, জাপানিজ এই বিষয়গুলো কিন্তু এই ভাষাগুলো সম্পর্কে একেবারে অনভিজ্ঞ বা অজ্ঞ। এর মধ্যে যারা শিখে থাকে এই ভাষাগুলো আলাদাভাবে, তাদের কাছে হয়তো সহজলভ্য মনে হলেও, সহজসাধ্য মনে হলেও আমরা যারা শিখি না, আমরা যারা জানতে পারি না, ঠিক তাদের কাছে কিন্তু বিষয়টা একেবারে সহজ লাগে না। তখন কিন্তু আমাদেরকে অনুবাদের সহযোগিতা নিতে হয়। সেই অনুবাদের সহযোগিতায় আমরা জানতে পারি অন্য ভাষায় আমাদের ভাষায় যখন অনুদিত করে। ঠিক সেই এরকমই যে ইউক্লিড, প্লেটো, টলেমির বইগুলো আরবি ভাষায় অনুবাদ করা হতো এবং আরবি ভাষায় অনুবাদের কারণে কিন্তু ওই বইগুলো সম্পর্কে আমরা জানতে পারি। এসব কার্যের ফলে বহু প্রাচীনকালে যে জ্ঞানরাজি শুধু ধ্বংসের হাত থেকে রক্ষা পায় নাই, বরং তা শত শাখায় প্রসারিত হয়ে জ্ঞান জগতের প্রভৃতি উন্নতি সাধন করে। এছাড়াও ভারত থেকে সংগৃহীত জ্যোতিষশাস্ত্র, সিদ্ধান্ত ও গল্পগ্রন্থ, হিতোপদেশ এগুলো এই সময় আরবি ভাষায় অনুদিত হয়। শুধু যে জ্ঞান বিজ্ঞানের বইগুলোই যে অনুবাদ হচ্ছে তা কিন্তু নয়। জ্ঞান বিজ্ঞান ছাড়াও গল্প গ্রন্থ বা গল্প যারা পড়তে পছন্দ করে তাদের জন্য কিন্তু ওই সময়ে অনুবাদ হয়েছিল। এতে গেল হচ্ছে অনুবাদের বিষয়, মানে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করে যে বইগুলো আসছে সেই বইয়ের বিষয়ে আলোচনা হলো। এখন আমরা যে মৌলিক বিষয়গুলোর প্রতি যে মৌলিক বিষয়ের অবদান ছিল সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। প্রথমত আব্বাসীয়দের মৌলিক বিষয়ের মধ্যে ভূগোল শাস্ত্রটির বিষয়ে আমরা আলোচনা করি। ভূগোল শাস্ত্র। আব্বাসীয় যুগে ভূগোল শাস্ত্রে ব্যাপক উন্নতি বা অগ্রগতি যেটাই বলা যায় হয়েছিল, সংগঠিত হয়েছিল ওই সময়ে। খলিফা মামুনের রাজত্বকালে আল খাওয়ারিজমি সুরাত আল আর্দ নামে পৃথিবীর একটি মানচিত্র অঙ্কন করেন। কি করে? সুরাত আল আর্দ নামে একটি মানচিত্র অঙ্কন করেন। আমরা কিন্তু খলিফা মামুনের সময়ে যে জ্ঞান বিজ্ঞানী খলিফা মামুনের অবদানে এই বিষয়টি কিন্তু পড়েছিলাম তখন। এখন কিন্তু আমাদের কাছে এই বিষয়টি একই ধারণার হয়ে আসবে, তখন জিনিসটা কিন্তু অনেকটা মুখস্থ আছে কিংবা এরকম মনে হবে। সুরাত আল আর্দ নামে মানচিত্র, নামটি খেয়াল করো তোমরা, সুরাত আল আর্দ। সুরাত আল আর্দ নামে একটি মানচিত্র খলিফা মামুনের সময় অঙ্কন করা হয়। আর ইসলামের এর সর্বপ্রথম মানচিত্র খ্রিস্টীয় 14 শতক পর্যন্ত মুসলিম ভূগোলবিদ ব্যবহার করেন। মুসলমান ভূগোলবিদরা এই মানচিত্রটি ব্যবহার করেন
খ্রিস্টীয় 14 শতক পর্যন্ত। আব্বাসীয় যুগে কিতাব আল বুলদান, আল আলাক, আল নাফিসা, আল খারাজ, মুরুজ আল জাহাব, ওয়ামান দিল আল জাওহার প্রভৃতি ভূগোল গ্রন্থ বর্ণিত হয়। কতগুলো গ্রন্থের কথা আমরা বললাম, যে এই গ্রন্থগুলো আল আলাক, আল নাফিসা, আল খারাজ, মুরুজ আজ জাহাব, ওয়ামিল দিল আজ জাওহার, এই গ্রন্থগুলো প্রণীত হয়। এ সময় আল বিরুনি কিতাবুল হিন্দ গ্রন্থে ভারতবর্ষের সমাজ, ধর্ম, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন। যে শুধু যে মানচিত্র অঙ্কন করে থেমে থাকছে না, বই রচিত হচ্ছে এবং ভারতবর্ষের সমাজ, বিভিন্ন বিষয় নিয়েও কিতাবুল হিন্দ একটি গ্রন্থে আলোকপাত করা হয়। এই যুগে অন্যান্য প্রখ্যাত ভূগোলবিদ ছিলেন ভূপর্যটক আল ইদ্রিসি, আল ইয়াকুতু প্রমুখ। আমরা কিন্তু পড়লাম যে আল বিরুনি পড়লাম, আল বিরুনির বইয়ের কথা, কিতাবুল হিন্দের কথা, এছাড়া আল ইয়াকুতু, আল ইদ্রিসি, এই ভূগোলবিদদের কথা আমরা জানতে পারছি। মুসলিম ভূগোলবিদদের প্রণীত গ্রন্থাদি থেকে এই যে আমাদের জোয়ার ভাটার কারণ, জোয়ার কেন হয়, ভাটা কেন হয়, এই বিষয়টি জোয়ার ভাটার কারণ এবং পৃথিবীর পরিমাপ সম্পর্কিত কতিপয় তথ্য ইউরোপে অনুপ্রবেশ করে এই মুসলমানদের বই থেকে। ঠিক আছে, এই গেল ভূগোল শাস্ত্রে আব্বাসীয়দের অবদানের কথা। এরপরে আমরা আসবো ইতিহাস চর্চা নিয়ে। ইতিহাস চর্চাতে আমরা যেটা দেখব, ইতিহাস চর্চা মূলত উমাইয়া খিলাফতে শুরু হলেও আব্বাসীয় যুগে তা বিজ্ঞানসম্মতভাবে উৎকর্ষ লাভ করে। খলিফা মামুনের রাজত্বকালে ঐতিহাসিক ওয়াকিদি ইসলামের বিজয়কে কেন্দ্র করে একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থ রচনা করেন। একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থ রচনা করেন খলিফা মামুনের সময় আল ওয়াকিদি। আব্বাসীয় যুগে তিনি পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আর ইতিহাস চর্চায় বিশেষ অবদান রেখেছিলেন হচ্ছে আল্লামা জারির আত-তাবারি। নামটা দেখি, আল্লামা জারির আত-তাবারি। আল্লামা জারির আত-তাবারি তিনি ইতিহাসের ঘটনাবলী বছর অনুযায়ী লিপিবদ্ধ করেন। ইতিহাসের ঘটনাবলী বছর অনুযায়ী লিপিবদ্ধ করেন। তিনি পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে 915 খ্রিস্টাব্দ পর্যন্ত যেসব ধারাবাহিক ঘটনা রয়েছে সেসব ঘটনা সংবলিত বিশ্ব ইতিহাস রচনা করেন। আর তার বিখ্যাত গ্রন্থের নাম তারিখ উর রসুল ওয়াল মুলুক। তারিখ উর রসুল ওয়াল মুলুক, এই আল্লামা জারির আত-তাবারির বই হচ্ছে তারিখ আর রসুল ওয়াল মুলুক। তারিখ আর রসুল ওয়াল মুলুক। আল্লামা জারির আত-তাবারি তার হচ্ছে ইতিহাস গ্রন্থটির নাম ছিল হচ্ছে তারিখ আর রসুল ওয়াল মুলুক। এবং এই যে বইটি, এই বইটি পৃষ্ঠা সংখ্যায় ছিল 3000। এই বইটি পৃষ্ঠা সংখ্যার হিসাবও তখন করা হয় যে তখন
এই ইতিহাস সম্বলিত যে বইটি খ্রিস্টীয় পৃথিবীর শুরু থেকে করে 915 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ঘটনাগুলি সম্বলিত রয়েছে সেটা 3000 পৃষ্ঠার একটি বই ছিল। এরপরে আমরা দেখব দর্শন শাস্ত্র। দর্শন শাস্ত্র সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আব্বাসীয় আমলে এই দর্শন শাস্ত্রের কিরকম কি অবস্থা হয়েছিল সেটা জানব। আব্বাসীয় যুগে দর্শন চর্চা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে একটি নব দিগন্তের সূচনা করে। আল কিন্দি ও আল ফারাবির মতো দার্শনিকগণ এই সময়ে দর্শন শাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সমর্থ হন। কে? আল কিন্দি ও আল ফারাবি। আল কিন্দি প্লেটো ও অ্যারিস্টটলের এবং প্লেটো দর্শনের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করে। এই দুইজন দার্শনিক, প্লেটো অ্যারিস্টটল, এই দুজন দার্শনিকের মধ্যে একটি সমন্বয় সাধনের চেষ্টা করে এবং তিনি ছিলেন একজন সর্বজনীন যুক্তিবাদী দার্শনিক। তার রচিত গ্রন্থের সংখ্যা ছিল 265টি। আল ফারাবি দর্শন শাস্ত্রের উপর বিভিন্ন গ্রন্থ রচনা করে আল কিন্দির সমন্বয় সাধনের চেষ্টাকে সুদূর প্রসারী করেন। আল কিন্দি সমন্বয় সাধনের যে চেষ্টাকে সুদূর প্রসারী করেন। তার বিখ্যাত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে রিসালাত ফুসুল উল ইকমা। কি বই ছিল? রিসালাত ফুসুল উল ইকমা। দর্শন শাস্ত্রে এই বইটির যে নামটি সেটা হচ্ছে রিসালাত ফুসুল উল হিকমা। রিসালাত ফুসুল উল হিকমা। এই রিসালাত ফুসুল উল হিকমা ছিল হচ্ছে এই সময় দর্শন শাস্ত্র বই এবং ইবনে খালিকান বলেন যে দর্শন শাস্ত্রে আল ফারাবির মতো অপর কোনো মুসলিম দার্শনিক সর্বোচ্চ শিখরে উপনীত হতে পারেননি। আল ফারাবির মতো যে আর কোনো দার্শনিকই এত উঁচু স্তরে যেতে পারেনি, এটা একজন ঐতিহাসিক ইবনে খালিকান তিনি বলেছেন। এরপরে হচ্ছে দেখব চিকিৎসা শাস্ত্র। চিকিৎসা শাস্ত্র আব্বাসীয় যুগে চিকিৎসা শাস্ত্রে যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়। অন্যান্য ক্ষেত্রের মতো এ সময় চিকিৎসা শাস্ত্রের মৌলিক গ্রন্থ প্রণয়ন ও গ্রিক গ্রন্থ থেকে অনুবাদ করে ইসলামী চিকিৎসা শাস্ত্রে একটি নবদিগন্তের সূচনা হয়। মৌলিক গ্রন্থ আর অনুবাদ গ্রন্থ, নিশ্চয়ই এই বিষয়টি জানো যে মৌলিক গ্রন্থ আব্বাসীয়রা যেটা রচনা করে সেটা পূর্বে আর কোনো আব্বাসীয় যুগে যে চিকিৎসাবিদরা তৈরি করেছিলেন সেই বইগুলো হচ্ছে যা পূর্বে কোনো চিকিৎসাবিদ লেখেননি, সেগুলো হচ্ছে মৌলিক গ্রন্থ। আর যেগুলো হচ্ছে পূর্বে লেখা হয়েছে সেগুলো থেকে অনুবাদ করে অন্য ভাষায় রূপান্তরিত করে যে বইগুলো করে সেগুলো হচ্ছে অনুবাদ গ্রন্থ। সেই বিষয়টি বলছিলাম যে মৌলিক
গ্রন্থ প্রণয়ন ও গ্রিক গ্রন্থ থেকে অনুবাদের ফলে ইসলামী চিকিৎসা শাস্ত্রে একটি নবদিগন্তের সূচনা হয়। খলিফা হারুন আল মামুন এবং বার্মাকিদের চিকিৎসক জিবরিল বিন বখতিয়ার প্রখ্যাত চিকিৎসক ছিলেন। এই সময়কার প্রখ্যাত চিকিৎসক কি ছিলেন? জিবরিল বিন বখতিয়ার। জিবরিল বিন বখতিয়ার। জিবরিল বিন বখতিয়ার ছিলেন এই সময়ের একজন প্রখ্যাত চিকিৎসক এবং তারা পারিবারিক চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। যে কোনো পরিবারে কেউ অসুস্থ, সেখানে গিয়ে তারা পার্সোনালি যে সেবা দিচ্ছে, যে হসপিটালে বা হাসপাতালে আসতেও হচ্ছে না রোগীদের, এরকম একটা বিষয়, পারিবারিক চিকিৎসা ব্যবস্থা শুরু করেন। এবং এই আব্বাসী আমলে বৈজ্ঞানিক ভিত্তিতে চিকিৎসা করা হয়। তার পূর্বে যে চিকিৎসাগুলো করা হতো কিন্তু বেশিরভাগই আয়ুর্বেদিক চিকিৎসা, হার্বাল চিকিৎসাগুলো, যেগুলো যথাযথভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা করা হয় না। পারস্যের অনুকরণে খলিফা হারুন আর রশিদ বাগদাদে বিমারিস্তান বা হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এই বিমারিস্তান বা হাসপাতাল একটি প্রতিষ্ঠা করেছিলেন আব্বাসীয় খলিফা হারুন আর রশিদ। আলী ইবনে আল আব্বাস আল মাসুদি আল আত-তাবারি আল রাজি ইবনে সিনা প্রমুখ চিকিৎসকগণ ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য এই আব্বাসী আমলে, এবং তাদের প্রচেষ্টার ফলে এ সময়ে চিকিৎসা শাস্ত্রটি উন্নতির চরম শিখরে উপনীত হয়। এই গেল চিকিৎসা শাস্ত্রের উপর আমাদের আব্বাসীয় যুগের অবদান, আব্বাসীয় যুগে চিকিৎসা শাস্ত্রের অবদান। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যাতে প্রথমে যে আব্বাসীয় খিলাফতের যে কাজটি করা হয়েছিল সেটা হচ্ছে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে মান মন্দির প্রতিষ্ঠা করা হতো এই জ্যোতির্বিদ্যার উন্নতির জন্য। নবম শতকের প্রথম দিকে জুনদের শাহপুরে প্রথম বৈজ্ঞানিক পর্যালোচনার জন্য একটি মান মন্দির প্রতিষ্ঠা হয়। সিন্ধ বিন আলী এবং ইয়াহিয়া বিন আবি মনসুরের তত্ত্বাবধানে খলিফা মামুনের সময়ে সামাররায় একটি মান মন্দির প্রতিষ্ঠা হয়। আমরা কিন্তু খলিফা মামুনের সময় এই যে পার্টটা আমরা আলোচনা করছি, এখানে কিন্তু অনেকটা সহজ হচ্ছে। আমরা যখন খলিফা মামুনের প্রশ্নটি নিশ্চয়ই যারা তৈরি করে ফেলেছি তাদের কাছে আরো খুব সহজ লাগবে কিন্তু এই প্রশ্নটি পড়ার সময়। খলিফা মামুনের সময় সামাররায় একটি মান মন্দির প্রতিষ্ঠা হয়। সিন্ধ বিন আলী এবং ইয়াহিয়া বিন আবি মনসুরের তত্ত্বাবধানে এই যে খলিফার মামুনের সময়ে সামারে একটি মান মন্দির প্রতিষ্ঠিত হবে। এখানে সৌরমণ্ডল, গ্রহ নক্ষত্র, ধূমকেতু, অক্ষরেখা প্রভৃতি সম্বন্ধে গবেষণা চালিয়ে বহু মূল্যবান তথ্য আবিষ্কার করা হয়। এ সময়ে বিজ্ঞানী আবুল হাসান দূরবীক্ষণ এবং আল ফাজারি দিগদর্শন, সূর্যঘড়ি, কোণ পরিমাপক যন্ত্র আবিষ্কার করেন। বিশ্বজগতে এই সব তৈরি করে তারা অমর হয়ে রয়েছেন। জারকালি, আবু মাসার আল বাতানি, আবুল ওফা ইবনে ইউনুস বিন আমজর আল বেরুনি প্রমুখ জ্যোতির্বিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এখন আমরা আলোচনা করব গণিত শাস্ত্র নিয়ে। গণিত শাস্ত্রে আব্বাসীয় যুগে তাদের উন্নতি বলা চলে, যেহেতু উমাইয়া খিলাফতে সেরকম কিছু জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করা হয়নি, সেহেতু এই গণিত শাস্ত্রে যেটুকু উন্নতি সাধন করে সেটাকে আমরা বলবো যে গণিত শাস্ত্রে উন্নতি হয়েছিল অনেক বেশি আব্বাসীয় খিলাফতের সময়। বিখ্যাত গণিতজ্ঞ আলজাবের ও আল খাওয়ারিজমি আর্কিমিডিস ও টলেমির সূত্রবলী পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করে গণিত শাস্ত্রের মৌলিক দিক আবিষ্কার করেন। আলজাবেরের নাম অনুসারে অ্যালজেব্রার নামকরণ করা হয়। অ্যালজেব্রা অর্থ বীজগণিত, বীজগণিতে আমরা বলে থাকি, এটা মোটামুটি সবাই জানা। তারপরে আবার বললাম আল খাওয়ারিজমির গণিত শাস্ত্র হিসাবুল জবর ওয়াল মুকাবাসা পরবর্তীতে ল্যাটিন ভাষায় অনুদিত হচ্ছে। আমরা কিন্তু এতক্ষণ যে পড়ছিলাম যে গ্রিক বা ল্যাটিন ভাষায় বইগুলো হচ্ছে আরবি ভাষায় অনুদিত করা হচ্ছে, আর এখন দেখছি যে আরবি ভাষায় রচিত বইটা ল্যাটিন ভাষায় অনুদিত হচ্ছে। আল খাওয়ারিজমের গণিত শাস্ত্রটি ল্যাটিন ভাষায় অনুদিত এবং 16 শতক পর্যন্ত ইউরোপীয় বিশ্ববিদ্যালয় সময়ের পাঠ্যপুস্তক হিসেবে সমাদিত হয়। গণিতজ্ঞ আবুল ওয়াফাও ত্রিকোণমিতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। গণিতজ্ঞকে আবুল ওয়াফাও আব্বাসীয় যুগে ত্রিকোণমিতিতে বিশেষ অবদান রাখেন। তাছাড়া আল বিরুনি, ইবনে সিনা, ওমর খৈয়াম প্রমুখ মনীষীয় শ্রেষ্ঠ গণিত শাস্ত্রবিদ হিসেবে ওই সময়ে পরিচিত ছিলেন। এরপরে আসবো ধর্মতত্ত্ব ও আইনশাস্ত্র। ধর্মতত্ত্ব ও আইনশাস্ত্র নিয়ে আমরা আলোচনা করব। আব্বাসীয় খলিফা আল মামুনের শাসনামলে, খলিফা আল মামুনের শাসনামলে সবচেয়ে বেশি কিন্তু উন্নতি হয়েছিল এবং হারুন রশিদের সময়ও, সেজন্য খলিফা মামুনের নামটি বারবারই আমাদের আলোচনায় আসছে। আব্বাসীয় খলিফা আল মামুনের শাসনামলে ধর্মতত্ত্ব, হাদিস শাস্ত্র, আইনশাস্ত্র এবং ভাষাতত্ত্ব প্রভৃতি বিষয়ে অবিরাম চর্চা চলতে থাকে। খলিফা নিজেও কোরআনের হাফেজ ছিলেন এবং কোরআনের তাফসিরে অসাধারণ জ্ঞান অর্জন করেন। খলিফা নিজেও একজন কোরআনের হাফেজ ছিলেন। এছাড়া প্রখ্যাত হাদিস সংগ্রহকারী ইমাম বুখারী রাদিয়াল্লাহু এই সময় নির্ভুল হাদিসগুলো গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন। আব্বাসীয় শাসনামলে 6টি বিশুদ্ধ হাদিস শাস্ত্র সংকলন বা সিয়াসিত্তা সম্পূর্ণ হয়। 6টি বিশুদ্ধ হাদিস বা সিয়াসিত্তা সংকলন হয় এই আব্বাসীয় আমলে। এরপরে দেখব রসায়ন শাস্ত্র। রসায়ন শাস্ত্র আব্বাসীয় যুগে মুসলমান মনীষীগণ রসায়ন শাস্ত্রে ব্যাপক অবদান রাখেন। জাবির ইবনে হাইয়ান ছিলেন সর্বশ্রেষ্ঠ রসায়নবিদ। কে ছিলেন? জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ান হচ্ছেন রসায়ন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ রসায়নবিদ এবং তিনি রসায়ন শাস্ত্রের উপর 22টি গ্রন্থ রচনা করেন। কতটি গ্রন্থের কথা উল্লেখ হচ্ছে?
যে রসায়ন শাস্ত্রে জাবির ইবনে হায়ান 22টি গ্রন্থ রচনা করেন। এগুলোর মধ্যে কিতাব আল রহমা, কিতাব আল তাজমি এবং আল জিবাক ও আল শরকি গ্রন্থ 3টি প্রকাশিত হয়। তিনি বশীকরণ, লঘুকরণ, বাষ্পীকরণ, ঊর্ধ্বপাতন, তরলীকরণ এবং স্ফটিকীকরণ প্রভৃতি সূত্রের উৎকর্ষ সাধন করেন। তাছাড়া আল রাজিও সে যুগে অন্যতম রসায়ন শাস্ত্রবিদ ছিলেন। রসায়ন শাস্ত্র, এরপরে হচ্ছে দেখব সঙ্গীত। সঙ্গীত আব্বাসীয় যুগে এই সঙ্গীতের চর্চা খুব উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। এক্ষেত্রে বাগদাদ নগরীর সঙ্গীতে খলিফা হারুন আমিন ও মামুনের সময় সঙ্গীত চর্চার অনুকূল পরিবেশ ছিল। আল-কিন্দি আল ফারাবি সঙ্গীত সম্বন্ধে গ্রন্থ রচনা করেছিলেন। আল ফারাবি শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন এবং সঙ্গীতে ইবনে সিনারও অবদান ছিল। মানে ইবনে সিনা কিন্তু একের মধ্যে অনেকের মতো। তিনি রসায়ন শাস্ত্রে কাজ করছেন, আমরা চিকিৎসা শাস্ত্রে তার দেখছি অবদান দেখছি এবং সঙ্গীতেও তার অবদান আমরা লক্ষ্য করছি। এরপরে আমরা দেখব চিত্রকলা। চিত্রকলা, চিত্রকলা মুসলিম ধর্মীয় অনুসারে যে চিত্রকলার কিন্তু একটি বিষয় থাকে যে ধর্মীয় মূল্যবোধ অনুসারে যে চিত্রকলাটা অতটা গ্রহণযোগ্য নয় বলা হচ্ছে, কিন্তু তারপরেও আব্বাসীয় শাসন আমলে ধর্মীয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আব্বাসীয় শাসন আমলে চিত্রকলারও ব্যাপক উৎকর্ষ সাধিত হয়। এ সময় ডায়োস্কোরাইটসের মেটেরিয়া মেডিকা এবং হারিরির মাকামাহা, ভারতীয় পশু পাখির গল্প গ্রন্থ কালিলা ওয়া দিমনা ও কিতাবুল আঘানি মুসলিম চিত্রকর দ্বারা চিত্রিত। তাছাড়া মুসলিম চিত্রকলা বা চিত্রকলা সম্পর্কে কিন্তু মুসলিম যে চিত্রকলার কাজ হয়েছিল সেই সম্পর্কে কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই মুসলিম চিত্রকলার পড়ানোই হয় একটি বছরের একটি কোর্স হিসেবে এই মুসলিম চিত্রকলা পড়ানো হয়ে থাকে। এছাড়া হচ্ছে মসজিদ ও প্রাসাদের দেয়ালে কার্পেট, মৃৎশিল্প প্রভৃতিতে মনোরম দৃশ্য চিত্রায়িত করা হয়। হস্তলিখন শিল্প এই সময় উৎকর্ষ সাধিত হয়। এসব চিত্রশিল্পে পারসিক প্রভাব পরিলক্ষিত হয়, মানে পারস্যের প্রভাবটা এগুলো সবকিছুতে পরিলক্ষিত হয়। এরপরে দেখব হচ্ছে স্থাপত্য শিল্প। স্থাপত্য শিল্পের বিষয়ে প্রথমে বলতে গেলে যে বাগদাদ নগরী যে তৈরি হলো, এটা একটি অন্যতম মানে স্থাপত্য নির্মাণ আব্বাসীয় যুগে। আব্বাসীয় শাসন মানে স্থাপত্য নির্মাণ শিল্পর ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছিল। সবচেয়ে প্রথমে আলোচনা হলো আমি যেটা বললাম যে বাগদাদ নগরীর কথা। এ যুগে নির্মিত সুরম্য অট্টালিকা ও অন্যান্য স্থাপত্যের মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য হলো বাবাল জাহাব, কাসরুন খুলদ, রুসাফা রাজপ্রাসাদ ও এই রুসাফা তাজ প্রাসাদ, দারউস সারাজা বা মুলাকাওয়ারা প্রাসাদ, এইগুলো প্রাসাদগুলো উল্লেখযোগ্য। এছাড়া আব্বাসীয় আমলে নির্মিত সামারার জামে মসজিদ আর আবুদুলাফের মসজিদ, ইবনে তুলুনের মসজিদ,
খুবই স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন হিসেবে কাজ করছে। তাহলে এই যে আমাদের আলোচনায় আব্বাসীয় শাসন আমলে জ্ঞান বিজ্ঞানের সকল শাখা প্রশাখার বহুত অগ্রগতি তো সাধিত হয়েছিল এবং সভ্যতা, কৃষ্টি ও জ্ঞান অনুশীলনে এমন বিশ্ব সভ্যতার শীর্ষে আরোহণ করেছিল। আব্বাসীয় খলিফাদের রাজদরবার ছিল জ্ঞানী গুণীদের আসর। বোঝাই যাচ্ছে আমাদের এই পাঠ থেকে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান চর্চা আব্বাসীয় খলিফাদের পৃষ্ঠপোষকতার উন্নতির চরম শিখরে উপনীত হয়। এক্ষেত্রে বাইতুল হিকমার গুরুত্ব খুবই ছিল। শিক্ষার্থীরা, তাহলে আজকের মতো আমাদের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ এবং আগামী ক্লাসগুলো তোমাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি।